জিয়াউর রহমানের পোস্টার নিচে ফেলে বা পা দিয়ে বা ঠেলা দিয়ে আমরা যদি একটা কিছু করি, তারপরে নিশ্চয়ই তারা উত্তপ্ত হবে এবং একটা মারামারি লাগবে। নিশ্চয়ই এই লক্ষ লক্ষ আপনার নেতা কর্মী জনতা যারা শ্রদ্ধা করে জিয়াউর রহমানকে, তারা খেপে যাবেন এবং তারা কি করবেন, মারামারি শুরু করবেন এবং তারা ধরবেন, মারবেন এবং এতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে বাংলাদেশে। সৃষ্টি হওয়ার পরে ঘটনাটা কি করতে পারে, প্রতিশ সরকারের আমলে যেগুলো ছিল, যেগুলিকে আপনার পুনরায় আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য টেন্ডার করে বা লিজ দিয়ে সরকারি আপনার রেভিনিউ আদায় করার জন্য বিএনপির লোকরা পেয়েছে, সেটাও চাঁদাবাজি, যে জোর করে নিয়েছে, দখলবাজি, এরকম করে একটা পোর্ট্রেট করা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চাচ্ছেন দেশের ফেসিস শেষ হয়ে গেছে এবং গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছিল সেটা পুনরুত্থান ঘটেছে ৫ই আগস্টের মাধ্যমে এবং এখানে সবারই পার্টিসিপেশন আছে। আমরা কিন্তু কোনো সময় অস্বীকার করি নাই যে এনসিপির যে ছাত্ররা আছে তারা সম্মুখভাগে ছিল, জামাত ইসলামীর শিবিরের ছেলেরা ছিল এবং সর্বোপরি সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন, সাধারণ জনগণ, শিশু সহ সবাই মিলে, মা বাবা সবাই মিলে নেমে এসে এই অভ্যুত্থানটা ঘটেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবং ৩ মিনিটের একটা বক্তব্য তিনি বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা যে চমৎকার ছিল দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি রাজনৈতিক দল, আপনার বিশেষ করে দুইটি রাজনৈতিক দল, এনসিপি এবং জামাত ইসলাম, আমি নাম ধরেই বললাম, তো তারা বিশৃঙ্খলাটার সৃষ্টি করছে। আর যারা হত্যা করলো তাদেরকে আপনার এখন পর্যন্ত ধরাও হলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন কিরকম। আজ আমার নির্ধারিত বিষয় আইন শৃঙ্খলার অবনতি দায় কার, এই বিষয়টি নিয়ে কথা বলবো, আলোচনা করব, বিশ্লেষণ করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বিএনপি ও সাবেক সংসদ সদস্য উপস্থিত আছেন। স্বাগত জানাই ভাই আপনাকে এই আয়োজনে। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, আমরা তাকে নিশ্চয়ই পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ১ বছর পর, এই সরকার যখন ক্ষমতা নিল তার ১ বছর পর আমরা যখন অনেক উন্নতির চিন্তা করছিলাম, তখন পরপর বেশ কয়েকটি ভয়াবহ ঘটনা, একেবারে মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে খুলনার ঘটনা থেকে শুরু করে বেশ কয়েকটি ঘটনা আমাদের জানান দিয়ে যাচ্ছে যে পরিস্থিতির উন্নতি আমরা যেটা আশা করেছিলাম সেটা আসলে হয়নি। এর কারণটা কি? কেন সরকার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে রাখতে বারবার ব্যর্থ হলো? ধন্যবাদ আপনাকে। আপনার টেলিভিশনে মাঝে মাঝে আসা হয়, তো আজকের এখনকার দিনটা এখনো যে আমরা আসছি একটা উৎকণ্ঠার মধ্যে আছি, কিন্তু যে দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি রাজনৈতিক দল, আপনার বিশেষ করে দুইটি রাজনৈতিক দল, এনসিপি এবং জামাত ইসলাম, আমি নাম ধরেই বললাম, তো তারা বিশৃঙ্খলাটার সৃষ্টি করছে। এটা স্পষ্টত হয়েছে গত 2 দিন আপনার যে মব কালচার, যেটা নিয়ে আমরা অনেক দিন কথা বলছিলাম, যে বিএনপি একটা বড় দল, এই দল তো চাবে সবসময় একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেই জন্য আমরা কিন্তু সবসময় এই সরকারকে সহায়তা দিয়ে আসছিলাম, কিন্তু সেই সহায়তাটাই সরকার হয়তো নিতে চান না। এবং নিতে চান না কেন? তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এখন মনে হচ্ছে আর কি, যে ক্ষমতাটা দীর্ঘায়িত করতে পারলে অনেকদিন ক্ষমতাটা এনজয় করা যাবে। তৎসঙ্গে যেহেতু সুবিধাপ্রাপ্ত এনসিপি এবং জামায়াতে ইসলাম, তারা দুইজনই মানে সরকারি দল হিসেবে নিজেদেরকে প্রচারণায় ব্যস্ত এবং তারা সুবিধা ভোগ করছে, সেই কারণে তারা চাচ্ছে বিভিন্ন ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ঘটনা, সোহাগের ঘটনা আমি বড় ঘটনাই বলবো, সেই বড় ঘটনাটা আপনি দেখেন এখন তদন্তে সব বেরিয়ে আসছে যে এখানে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে বিএনপি থেকে যে এই ঘটনাটা ঘটলো, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সঙ্গে যারা হত্যা করলো, তাদের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তারা সেখানে ছিল না। আর যারা হত্যা করলো তাদেরকে আপনার এখন পর্যন্ত ধরাও হলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন কিরকম। এখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনি যদি ইচ্ছে করে উস্কে দিয়ে বা নিজে ইচ্ছে করে যদি, অনেকটা তো 5ই আগস্টের পরে যে 3 মাস যে অবস্থা ছিল, তারপরের 3 মাস তো একটু ভালো হয়েছিল, তারপরের 3 মাস আরো ভালো হয়েছিল। এই লাস্ট মান্থ থেকে আরম্ভ হয়েছে যে বিশেষ করে আমার মনে হয় আর কি, যে প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে বৈঠকের পরে যে একটা আলোচনা হলো,
তাতে করে বোঝা গেল যে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, সেটা হয়তো ফেব্রুয়ারির মধ্যেই হবে আর কি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এই ধরনের যে একটা বাতাস আমরা পেলাম সেই বৈঠকের পরে, তারপরে কিন্তু 1 মাস 1.5 মাস কিন্তু মানুষজন কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারপরে থেকেই এটা দেখা গেল যে একটা কুচক্রী মহল যারা দেশে অস্থিতিশীল অবস্থা ঘটাতে চায়, যারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, বা যারা মনে করে যে নির্বাচন হলে তো আমরা ক্ষমতায় বা আসতে পারবো না, বা আমরা এটার ভাগ পাবো কিন্তু না। যখন আপনি সরকারের কথা এখানে বলছেন, তখন তো দায়টাও তো সরকারের উপরেই যাচ্ছে। দায় তো ডেফিনেটলি সরকারের উপর। আমরা তো সরকার নই। দেখেন, আমরা যে র্যান্ডমলি যে আমরা সরকারকে সহযোগিতা দিয়ে আসছিলাম, এবং শীর্ষ দুই নেতার বৈঠকের পরেও আমরা বলেছিলাম যে আমরা এই সরকারকে সহযোগিতা দিয়ে যাব আনটিল এন্ড আনলেস দে গো ফর ইলেকশন এন্ড একটা সুন্দর হ্যান্ডওভার করে তারা বিদায় নেন। সে পর্যন্ত আমাদের দল কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিল সহায়তা করবে। এখন এই সহায়তা, এই সরলতার কারণে যদি তারা মনে করে থাকে যে এটা ঠিক আছে, তারা তো শান্ত হয়েছে, এখন আমরা তাকে ট্র্যাপে ফেলতে পারি, এই ধরনের একটা ট্র্যাপ চিন্তা করে তারা এই মবগুলি করার চেষ্টা করছে। দেখেন আপনি সারা বাংলাদেশে, আমি একটা কথা বলি বাবলি আপা, যে দেখেন এই সারা দেশে আপনার এই মব কালচারটা সৃষ্টি করলো কে, এবং মব কালচার সৃষ্টি করার পেছনে কে, আপনি কিন্তু বুঝতে পারেন। আপনার মব কালচারটা যে এই যে বন্ধ করার জন্য দায়ীটা কে? এই সরকার। এই সরকারের দায় দায়িত্ব যে ছিল এবং সক্ষমতা কম ছিল, আমরা জানি যে এই সক্ষমতাটা বাড়ানোর জন্য আমরা প্রত্যহ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য করছিলাম। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতিনিয়ত আপনার যে বক্তৃতায় যেভাবে নিয়ন্ত্রণ করেছেন সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মী যারা উচ্ছৃঙ্খল ছিল। নিয়ন্ত্রণ কি আসলে হয়েছে সেই প্রশ্নটিও কিন্তু আমার আছে, কেননা আপনারা যেভাবে তারেক রহমানকে সবাই যতটা বলছিলেন যে যতটা পরিপক্ক বা সেন্ট্রালি আপনারা যতটা চেষ্টা করেছেন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তৃণমূল পর্যায়ের চিত্রটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি। বিশেষ করে চাঁদাবাজির নানান ঘটনা যখন জনসম্মুখে চলে আসছে, এমনকি মিডফোর্ডের ঘটনাটিও কিন্তু একেবারে আপনাদের দলের যিনি খুন হয়েছেন তিনি এবং যারা খুন করেছেন সেখানেও আপনাদের দলের নামই বারবার আসছে। এখন দেখেন চাঁদাবাজি, এখন মিরপুরের ঘটনা তো ভাঙ্গারির ব্যবসা নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটাকেও চাঁদাবাজি নাম দেওয়া হয়েছে। আসলে চাঁদাবাজি নয়, এটা তো প্রমাণিত হয়েছে। এই 2 দিনে তো সবাই, বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পেরেছে, আপনি বুঝতে পেরেছেন। তো এখন এটাও চাঁদাবাজি। আপনার যদি একটা হাট ঘাট বাজার বা যেগুলি আপনার ওই প্রতি সরকারের আমলে যেগুলো ছিল, যেগুলিকে আপনার পুনরায় আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য টেন্ডার করে বা লিজ দিয়ে সরকারি আপনার রেভিনিউ আদায় করার জন্য বিএনপির লোকরা পেয়েছে, সেটাও চাঁদাবাজি, যে জোর করে নিয়েছে, দখলবাজি, এরকম করে একটা পোর্ট্রেট করা হচ্ছে। এবং সেটা আমরা বুঝেও আমরা কিন্তু শান্ত ছিলাম এই কারণে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চাচ্ছেন দেশের ফেসিস শেষ হয়ে গেছে এবং গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছিল সেটা পুনরুত্থান ঘটেছে 5ই আগস্টের মাধ্যমে, এবং এখানে সবারই পার্টিসিপেশন আছে। আমরা কিন্তু কোনো সময় অস্বীকার করি নাই যে এনসিপির যে ছাত্ররা আছে তারা সম্মুখভাগে ছিল, আমাদের আমাদের যে কি বলে আপনার ইসলামিক জামাত ইসলামীর শিবিরের ছেলেরা ছিল, এবং সর্বোপরি সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন, সাধারণ জনগণ, শিশু সহ সবাই মিলে, মা বাবা সবাই মিলে নেমে এসে এই অভ্যুত্থানটা ঘটেছে। আপনি মনে করেন যে নাইর ইসলামদের এনসিপি কি একা কি ঘটাতে পারতো এটা? হ্যাঁ, সম্ভব ছিল। আপনাকে এটা ঘটাতে পারতো, সম্ভব ছিল যদি সমস্ত বাংলাদেশের লোক যদি নেমে না আসতো? আপনার হাসিনার পতনকে ঘটাতে পারতেন না। তাহলে আপনার এই বিষয়গুলি বিবেচনায় এনে তাদের হওয়া উচিত, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন। ইভেন কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবং 3 মিনিটের একটা বক্তব্য তিনি বলেছেন, প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা যে চমৎকার ছিল, এবং ঐক্যবদ্ধতার জন্য আমরা কিন্তু ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের যে বর্ধিত সভা হলো সেখানেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে ঐক্যের কোনো বিকল্প নাই। আর আমাদের মধ্যে যারা অন্যায় করবে তাদের বিচার
আমরা কি করতে পারি? আমরা করতে পারি অ্যাট বেস্ট বহিষ্কার করতে পারি, এবং 4,500 মতো বহিষ্কার হয়েছে। এর চেয়ে এটা হলো সর্বোচ্চ পানিশমেন্ট ফ্রম দ্য কিন্তু পার্টি। এই পানিশমেন্টে বাকিরা কেন ভয় পাচ্ছে না? না, আপনি কেননা বাংলাদেশে আপনাদের কর্মী তো শুধু 4,500 নয়, লাখ লাখ কর্মী। সারা বাংলাদেশে ভয় পাচ্ছে না কেন? আপনার ভয় পাচ্ছে না, আপনার সবাই যে এখন এটা বলতে গেলে দেখেন এটা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে আর কি। এখন একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, সেই জায়গায় হয়তো জামাত ইসলামের কিছু লোকজন আছে বা কোনো দলেরও লোক না, তারা করছে, করার পরে সেখানে হয়তো একটা আমাদের দলের একজন লোক যে থামানোর চেষ্টা করলো বা একজনের পক্ষ নিল, সে চাঁদাবাজি হয়ে গেল আর কি, সে বিএনপি ইজ ইনভলভ, এরকম করে পোর্ট্রেট করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা তো যারা কনস্টিটিউয়েন্সি যারা আমরা মেনটেন করি, তারা কিন্তু প্রত্যেক কনস্টিটিউয়েন্সির লোকজনকে প্রত্যেকটি সময়ে যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন যে কোনোখানে চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না, কোনো অন্যায় করা চলবে না, প্রশ্রয় দেওয়া যাবে না কোনো অন্যায়কে, এবং এটা করলে পরে প্রয়োজন বোধে আপনারা পুলিশে ধরিয়ে দেন। এবং এটার ভিত্তিতে আমাদের মধ্যে এই সুশীল সমাজ থেকে আরম্ভ করে প্রায় 80-90% লোক যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন না, যারা জিয়া পরিবারকে পছন্দ করেন না, যারা গণতন্ত্রকে পছন্দ করেন না, যারা ফেসিবাদের দোসর ছিল, তারা ছাড়া বাকি সবাই কিন্তু তারেক রহমান সাহেবের বক্তব্য প্রথম থেকে আরম্ভ করে 5ই আগস্টের পর থেকে আরম্ভ করে টিল ডেট, মানে আজকে পর্যন্ত সবাই প্রশংসা করেছে। আচ্ছা, এই প্রশংসার যোগ্য তিনি, এবং যে বক্তব্যগুলো দিয়েছেন, আমাদের অনেক নেতাকর্মী যারা ধান খেতে শুয়েছিল, আপনার রিক্সা চালিয়ে আপনার জীবনযাপন করেছে, যারা বাড়িতে থাকতে পারে নাই, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, এ সমস্ত ছেলেপেলেরাও যদি কোনো কিছু অন্যায় বা অন্যায়ের মতো, যে কথাটা একটু আগে বললাম, যে একটা জায়গায় হয়তো মীমাংসা করতে গিয়েছে বা একটা ঘাট বা হাট সেটা সে ডাকতে গিয়েছে, দখল করতে গিয়েছে, এটার যদি কোনো কমপ্লেন, সেটা তাকেও বহিষ্কার করা হয়েছে। মানে এতটা নির্দয়ভাবে আমরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে একটু সহানুভূতি থাকা দরকার ছিল আমাদের, যারা ঐক্যবদ্ধভাবে ফেসিস্টকে আমরা পতন ঘটালাম, যারা আমরা সকল মানুষ মিলে, সেখানে সকল দল মিলে আমাদের সঙ্গে ঐক্য জুটেছিল 29টি দল, এবং এনসিপি, জামাত ইসলাম, আরো কিছু বাম দল এবং জনগণ সবাই মিলে ফাটল কি শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে, নির্বাচনের জন্য, নাকি আসলে কিসের জন্য? এই ঐক্যটার ফাটল নিশ্চয়ই আপনার নির্বাচনের জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়া। কিছুদিন আগে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই যে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব উনি বলেছিলেন যে একটি দিন শুধু নির্বাচন চায়, জাপানে গিয়ে বলেছিলেন। আসলে তো তা নয়। নির্বাচন চায় আপনার প্রশাসন, নির্বাচন চায় পুলিশ, নির্বাচন চায় আর্মি, নির্বাচন চায় জনসাধারণ, নির্বাচন চায় ব্যবসায়ীরা, এবং নির্বাচন চায় সবচেয়ে বড় দল বাংলাদেশে এখন বিএনপি। তো সবাই নির্বাচন চাচ্ছে, আপনার নির্বাচন দিতে অসুবিধা কোন জায়গায়? আপনি বলতে পারেন সংস্কারের ব্যাপার, সংস্কার তো প্রায় সবগুলি মানা হয়েছে। এবং ইতিমধ্যে গতকালকে আরেকটি বিষয় হয়েছে যে আপনার জরুরি অবস্থা ঘোষণার জন্য আপনার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী বা বিরোধী দলের উপ প্রধান, তিনি একটা আপনার ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করবে। সে মানে যা যা চাচ্ছে তার সবগুলি হচ্ছে। এবং দেখেন কত বড় স্যাক্রিফাইস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বয়স তো খুব বেশি হয় নাই এখন, তো আপনার মানে তাকে তরুণ বলবেন আপনি আর কি, অথবা যুবক বলতে পারেন, কারণ আপনাদের বয়সের হিসাবে 60 বছর পর্যন্ত এখন তরুণ, 60 থেকে আপনার 70 পর্যন্ত যুবক, তারপরে আপনার আসলে বাঁচি কতদিন, মানে এরকম না, এরকম একটা মানে স্ল্যাশ করা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে তিনি ধরেন, আমরা প্রথমে সবারই এটা একটা ইয়া ছিল যে কনজিকিউটিভ টাইমে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, আমরা কিন্তু এটাই ছিলাম আর কি। এবং মাঝে একবার গ্যাপ দিয়ে আবার যদি তিনি প্রধানমন্ত্রী হতে চান হতে পারবেন, এটা তো ছিল আমাদের সংস্কারের মধ্যে, এবং সবাই মোটামুটি কিন্তু এই ব্যাপারে একমত ছিল। কিন্তু আপনার দেখা গেল যে যেহেতু সবকিছু সেটেল হয়ে যাচ্ছে, ইস্যু তো তুলতে হবে। এখন ইস্যু আপনার উঠাইলে নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছেন আপনারা, সেটা মনে করছেন? হ্যাঁ, তা তো বটেই। আরেকটি প্রশ্ন আছে, দেখেন ওই ইস্যুটা আমি কথা শেষ করে নিই। এই ইস্যুটা করলো যে একটা লোক 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তা আমরা তো সেটা মানি নাই, কারণ কথা ছিল যে কনজিকিউটিভ টাইম,
তারপরে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে তিনি আমাদেরকে, আমাদের দলকে বলেছে যে না 10 বছরের বেশি না, ঠিক আছে তোমরা মেনে নাও, এটা মেনে নেবে না কেন? 10 বছরের বেশি একটা লোকের প্রধানমন্ত্রী হওয়ার দরকার, পরবর্তীতে আপনারা সেটিও দরকারটা কি সেটাও আমরা মেনে নিয়েছেন। এখন এতটা মানে এগুলি অনেক সময় আছে মনে করে যে এই সহনশীলতা মানে দুর্বলতা। এখন যদি দুর্বলতা ভেবে যদি আপনার অন্যান্য দলগুলি, ষড়যন্ত্রকারীরা এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে এরা দুর্বল, এদেরকে এইভাবে ওয়ান আফটার অ্যানাদার ষড়যন্ত্র করে আমরা হটাতে পারবো বা নির্বাচন পিছাতে পারবো বা তাদের ক্ষমতা থেকে সরাতে পারবো, তাহলে কি ঘটনা ঘটবে? কি আমি কনসিকুয়েন্সটা বলবো? মিলাদ ভাই কনসিকুয়েন্সেস বলার কথা বলছিলেন, এখন আমরা সেই কনসিকুয়েন্সেসটা আসলে শুনে নেই। কি পরিস্থিতি আসলে, কি পরিণতি হতে যাচ্ছে? দেখেন, পরিণতি আপনার এই যে অসভ্যতা, একটা আমি একটু আগে যেটা বললাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য এবং শালীনতা মার্জিতভাবে তিনি দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেভাবে কথাগুলি বলেছেন, একদম যে বক্তব্যগুলি দিয়েছেন, যেভাবে আমাদেরকে শাসন করছেন, আমি বলবো এক কথাই, যেহেতু আমাদের রাজনৈতিক নেতা তিনি, তাতে করে আমাদের মনে হয়েছিল যে তার নেতৃত্বে দেশটা গঠন হলে একটা ভালো সুন্দর সাবলীল দেশ পাবো। এবং তিনি বারবার বলেছেন যে আমরা যদি দায়িত্বভার পাই সরকার চালানোর জন্য, তাহলে আমরা সকলকে নিয়ে একটা সরকার করব। তার মানে সকলের পার্টিসিপেশন সেখানে থাকবে, যাতে করে আমরা মানে একটা ধরনের ফেসিবাদকে মুক্ত করেছি সবাই মিলে, অতএব সবাই মিলে আমরা দেশটা করবো, এটি কিন্তু মূল ইয়ে ছিল। তার বিরুদ্ধে যে অশ্লীল বক্তব্যগুলি দিলেন আপনারা, মানে যারা দিলেন, তারা কি মনে করেছেন যে আমরা খুব দুর্বল নাকি তারা যদি এই মনে করে থাকেন, কনসিকুয়েন্স যেটা বলছি আমি, যে তারা যদি মনে করে থাকেন যে এই কথা বলে জিয়া রহমানের পোস্টার নিচে ফেলে বা পা দিয়ে ঠেলা দিয়ে আমরা যদি একটা কিছু করি, তারপরে নিশ্চয়ই তারা উত্তপ্ত হবে এবং একটা মারামারি লাগবে, নিশ্চয়ই এই লক্ষ লক্ষ আপনার নেতা কর্মী জনতা যারা শ্রদ্ধা করে জিয়াউর রহমানকে, তারা খেপে যাবেন এবং তারা কি করবেন, মারামারি শুরু করবেন এবং তারা ধরবেন, মারবেন এবং এতে করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে বাংলাদেশে। সৃষ্টি হওয়ার পরে ঘটনাটা কি করতে পারে? আমরা কি করব বড়দিন হিসেবে? আমরা করব যে সকলকে ডাকবো, ঢাকায় আসো, অবরুদ্ধ করো, এই সরকার ব্যর্থ হয়েছে, একে নামায় দাও। এটি তাদের ইকুয়েশন, তারা মানে না আমরা করবো আর কি, এটা কনসিকুয়েন্সটা তাই হবে। তো তা করলে পরে যদি নেমে যায়, কে নেবে সরকারটা, মানে কে হবে তখন সরকার? এটা নিয়ে একটা প্রশ্ন হবে, ধোঁয়াশা হবে। এবং তাতে করে কনসিকুয়েন্সটা কি হবে, এই জন্য বলতে চাইছিলাম, তাতে করে যেটাই হোক না কেন, হয়তো ইমার্জেন্সি হলো বা সেনাবাহিনী টেক ওভার করলো বা তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটা কিছু হলো, কিন্তু এই যে আমাদের কষ্ট দিয়ে বা আমাদের সঙ্গে এই বড় কথা দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গেম খেলে জনসাধারণকে ভোগান্তিতে ফেলে ভিকটিম করে দেশটাকে নষ্ট করে আপনারা যারা করলেন, তাদেরকে রেটিফিকেশনের প্রয়োজন নাই? তাদের তো পার্লামেন্টে রেটিফিকেশন লাগবে, তারপরে 1 বছর 2 বছর পরে নির্বাচন হলে তার পার্লামেন্ট লাগবে। সেই পার্লামেন্টে আপনি যদি ফেসিবাদকে বাদ দেন, তাহলে বিএনপি আপনার সাপোর্টেই কিন্তু মানে সরকারটা গঠন হবে, এবং সরকার গঠন হলে রেটিফিকেশনটা যদি না দেয়, তাহলে আপনাদেরকে জেলে যেতে হবে না? যারা রেটিফিকেশন নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই 111 সময় পালিয়ে গেছে, তারা দেশে আসতে পারেনি মানুষের ভয়ে, আর আপনারা যদি রেটিফিকেশন না পান, তখন কি অবস্থা দাঁড়াবে? আর আমাদের যদি বলেন যে হ্যাঁ আপনারাও তো মারামারি করলে আপনারাও মরে যাবেন, আমরা তো ভাই 17 বছর তো মরেই গেছি। 17 বছরে আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে, আমাদের সবকিছু বন্ধ করা হয়েছে, তারপরেও সহ্য করে আমরা আছি, বিকজ আমরা দেশের ভালো চাই এবং একটা আদর্শ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সেই প্রত্যাশাই আসলে আমাদের সকলের। সরকারের সঙ্গে যে লন্ডন বৈঠকটা হলো জনাব তারেক রহমানের, সেখানে তিনি যখন মোটামুটি ফেব্রুয়ারির একটা ধারণা দিলেন, দেবার পর যেটা হলো, বাংলাদেশে ফেরার পর একদিন পরে তিনি কিন্তু আবার বললেন যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়, যদি বিচার প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলেছেন, তাহলে হয়তোবা এপ্রিলের আগে নির্বাচনের কথা বলেছেন। কিছুদিন আগে আবারও আমরা শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই জন্য ইসিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একই শর্ত জুড়ে দেওয়া আছে, যদি সকল প্রক্রিয়া আপনাদের মানে বিএনপির কি সরকারের ভাষা বুঝতে একটু সমস্যা হচ্ছে? বিএনপি কনফিউজড কেন? সরকারের বিএনপি কনফিউজ না, আমি
লিটন ভাইকে অনেক ধন্যবাদ জানাই, উনি খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন। আমার সহ আলোচক আমি প্রথম পাইনি ওনাকে। মানে বিএনপিকে উনি যে আদর্শিক একটা দলের মধ্যে যে আদর্শিক একটা মনোভাব থাকা দরকার, সেটার কথা তিনি বলেছেন, সেটা বিনষ্ট হয়ে গেছে লাস্ট 15-17 ইয়ার্স। সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু চেষ্টাটা চলছিল, এবং আমাদের তরফ থেকে আমরা মানে একটু ছাড় দিয়ে দিয়েছি, ঠিক আছে একটু সময় নিচ্ছে, একটু যদি ভালো হয় ছেলেপেলেরা রাজনীতি করবে। তারপরে যেহেতু ট্যাগ দেওয়া হতো জামাত বিএনপি এরকম বিগত সরকার, জামাতও নিশ্চয়ই এটা অনুধাবন করবে, বিএনপি তো নিষ্পেষিত দল, তার তো অনুমোদন করতেই হবে, তার 17 বছর চেষ্টা করছে, তো এটা নিষ্পেষিত। হ্যাঁ, জামাত সেটাই বললাম যে দুইজনকে ট্যাগ দেওয়া হয়েছে, তো আমার ধারণা ছিল আর কি। কিন্তু এখন এসে যখন দেখা গেল যে আপনার এখন তো আওয়ামী লীগ নাই, বড় দল নাই, এখন এনসিপি একটা দল করেছে, তাদের ভোটার নাই, এবং তাদের যে অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল, তাদের মানে পিএস থেকে আরম্ভ করে তাদের সহযোগীরা যেভাবে চাঁদাবাজির সঙ্গে লিপ্ত, এবং সেটা তো অঙ্গভঙ্গির কথা তো লিটন ভাই বললেনই। এই যে একটা মানে তাদের ধারণা যে আমরাই স্বাধীন করেছি আর ইউনূস স্যার আমাদের সঙ্গে আছে, আমার ধারণা এরকম মনে করে আর কি। কাজেই আমরা বলছে যে নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কোনো এখন নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের একটা কথাই যে সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হলে, আপনার আদর্শিক রাজনীতি আবার পুনর্গঠন করতে হলে একটা ভালো নেতার দরকার, এবং যার মনোভাব ওরকম থাকবে জিয়াউর রহমানের আদর্শের মতো, যে আদর্শে এটাকে আস্তে 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 পিউরিফাই করতে হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায় না আসতে পারবেন, আপনি একটা ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশনে না যাবেন, ততক্ষণ পর্যন্ত এটা আসার সম্ভাবনা নেই। সেই ইলেকশন নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ইলেকশন যদি ফেব্রুয়ারিতে না হয় সেক্ষেত্রে বিএনপির কি করণীয় আছে? আপনার ইলেকশন তো ফেব্রুয়ারিতে, আমরা তো বুঝতে পারবো যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে দিতে না চাওয়া মানে ইলেকশনটা না হওয়া, আমার ধারণা আর কি। কারণ এর আগে কিন্তু জামাত ইসলাম বলেছিল যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, রমজানের আগে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে হয়, তো তাদের কথাই হয়তো শুনেছে, সেই জন্য ফেব্রুয়ারি বলেছে। আমাদের এখনো দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারিতে হবে। তো এটা বোঝা যাবে, কারণ তার 3 মাস বা 4 মাস আগে আপনার প্রস্তুতিগুলো গ্রহণ করতে হবে। আপনার সেপ্টেম্বরে তো বোঝা যাবে, এবং ডিসেম্বরের মধ্যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য। এমনকি এই পর্যায়েও নির্বাচন করার জন্য নির্বাচনের ইসি বলেছে যে আমরা এখনো যে এই পরিস্থিতিটা আছে, আমরা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি থাক না কেন আমরা নির্বাচন করতে সমর্থ এই জন্য বলেছে, হয়তোবা আমার ধারণা যে তিনি আর্মিকে ডাকবেন, তিনি তার আন্ডারে তো সব থাকবেন তখন, ইসির আন্ডারে, এটা তখন আর সরকারের কোনো কিছু থাকবে না, তো আর্মিকে ডাকবেন, আনসারকে ডাকবেন, বিজিবিকে ডাকবেন, পুলিশকে ডাকবেন, ডেকে তিনি একটা সুষ্ঠু নির্বাচন করার এখনো সক্ষমতা তার রয়েছে। যে এই সক্ষমতা, এই নির্বাচনটা যদি এনারা দিতে পারে সুন্দরভাবে, এই 3টি দলই তো, আমরা যে 3টি দলের নাম আসছে আর কি, এনসিপি, জামাত ইসলাম আর আমরা, এই তো আমাদের এই সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে দেশটার জন্য ভালোবাসা নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু ফ্যাসিস্টের আর উত্থান আর হবে না, আর ওরকম এই 15 বছর, লাস্ট 15 বছরের মতো ওইরকম আচরণ হবে না। চিন্তাই তো সকলের ছিল, সেখান থেকে এখন দেখেন, আপনার তো জামাত ইসলাম তো স্বাধীনতা চায় নাই, ওই সময় এরকম কিন্তু চলছে আর কি, এই আপনার আল বদর, রাজাকার, এই নানান কিছু কিন্তু এই বাঙালির মধ্যেই বিভক্তি করে তারা কিন্তু করছে এগুলা। এখন আবার একটা স্বাধীন সার্বভৌম দেশটা আবার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এই 24-এর আন্দোলনে, 24-এর গণ অভ্যুত্থানে। এখন আবার যাতে এটা সুষ্ঠু সুন্দরভাবে এটা না চলতে পারে, এই ধরনের এবং এই শক্তিটা এরকম করলে টিকতে পারবে না, যেটার কনসিকুয়েন্সের কথা আমি একটু আগে বিশ্লেষণ করেছেন। আমার প্রশ্নটা হলো, যখন এই যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, সেটিকে প্রতিহত করার জন্য বিএনপি কতটা প্রস্তুত, বিএনপি কতটা আসলে? সেটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি আমি একটু আগেও। আপনি দেখেন 5ই আগস্টের থেকে যদি শিক্ষা কেউ না নেয়, আমরা এই কথাটা বারবার বলেছি আর কি, যে মানুষের মধ্যে যদি স্থিতিশীলতা না থাকে, ধৈর্যশীল না হয়, বা মানুষের জন্য কাজ না করে কোনো রাজনীতিবিদরা, তাদের কিভাবে পতনটা হয় সেটা 5ই আগস্ট আমরা বুঝতে পেরেছি।
এবং আমাদের 5ই আগস্টের পরে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা মনোভাব যে ছিল, সেটা বিচ্ছিন্ন করার জন্য একটা সুকৌশলে এটা বা আন্তর্জাতিক মহলও থাকতে পারে, পাশের দেশ থাকতে পারে, বা অন্য কেউ থাকতে পারে আর কি এর সঙ্গে যুক্ত, আমার ধারণা আর কি। তো এটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কি হবে সেটার কনসিকুয়েন্স আমি বলেছি আপনাকে। তো আমার কাছে মনে হয় যে একটা আদর্শিক রাষ্ট্র গঠনের জন্য একটা নির্বাচন খুব জরুরি হয়ে পড়েছে, এবং সামাজিক মূল্যবোধ যাতে ফিরে আসে সেইগুলি সন্নিবেশিত করিয়ে আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফাটা বাস্তবায়ন হলে পরে বাংলাদেশের মানুষ আসলে আবার পুনরায়, যেটা লিটন ভাই ব্যক্ত করলেন, যে আমাদের আদর্শিক বা সামাজিক মূল্যবোধটা ফিরে আনা দরকার, সেটা কিন্তু আসবে শুধুমাত্র 31 দফা বাস্তবায়ন হলে। এবং এই এখন সংস্কারের নামে যে সমস্ত কাজগুলি চলছে সেগুলি অযথা কালক্ষেপণ করা হচ্ছে। মৌলিক কিছু সংস্কার করে খুব তাড়াতাড়ি মানে আপনার এই নির্বাচন দেওয়া উচিত। আর যে প্রশ্নটা করলেন আপনি, যদি না হয় তখন কি হবে, না হয় আমি একটু আগে বলেছি, না হলে সারা বাংলাদেশের মানুষ যেহেতু ভোটের জন্য 17টি বছর ওয়েট করেছে, তারা একটা ভোটের জন্য যদি ডাক দেওয়া হয় যে তোমার ভোট তুমি 2 মাসের মধ্যে দিতে পারবে যদি এটি আন্দোলনটা করো, আমাদের রাজনীতি মানে কোন রাজনৈতিক দল আমরা যদি ডাক দেই, বিএনপি যদি ডাক দেয়, সমস্ত জনগণ চলে আসবে। এবং তখন কিন্তু আপনার রাষ্ট্রের যে বিশৃঙ্খলা, সেই জিনিসটা আমরা চাই না, জন্য এই কাজটি করছি না। এখন ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে একটা কথা আছে, যেমনটি সরকার বলছে, যেমনটি এনসিপি বলছে যে নির্বাচন সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, সেই পরিস্থিতি তৈরি হবে। এজন্যই তারা সংস্কারকে এতটা দ্রুতভাবে আসলে চাচ্ছে। সংস্কার তো সব হয়ে গেছে, এবং সংস্কারগুলি সবগুলি কিন্তু রেটিফাই করতে হবে আপনার পার্লামেন্টে গিয়ে। আর সংস্কার একদিনই সবগুলি করতে পারবেন না আপনি, সংস্কারগুলি করতে হবে পার্লামেন্টে গিয়ে এক এক করে। আপনি যেগুলি আছে ধারাবাহিকভাবে 87টা সংস্কার কিন্তু হয়ে গেছে, এবং এরপরে আরো যেগুলি আছে আস্তে আস্তে এগুলি হবে। দেখেন মৌলিক বিষয়গুলি কিন্তু স্থির হয়ে গেছে। আপনার ইভেন এনসিপি পর্যন্ত মানে ওরা কম বুঝে, তবু ওরা বলেছে যে ঠিক আছে, পিআর সিস্টেমে এখন আপার যে টায়ারটা আছে, হাউসটা আছে, সেখানে পিআর সিস্টেমে করুক, একটা জায়গায় আসছে আর কি। অন্তপক্ষে এই মানে আপনার পার্লামেন্ট ইলেকশনে যারা ইলেকশন করবেন, আমাদের মানে কি বলে সংসদ নির্বাচন, সেটাতে তারা আর পিআর সিস্টেম থেকে বেরিয়ে আসছে। তো এই কারণে আমি মনে করি যে এখনো সময় আছে, ভুল বুঝাবুঝি একটা সেরে আমরা যে স্পিরিটে আমরা শেখ হাসিনার সরকারকে, ফেসিবাদকে উৎখাত করেছি, এই স্পিরিটটা সবার মধ্যে থাকা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং যে ভাবে তারা মানে গালি দিচ্ছে আমাদের নেতাদের, এই সমস্ত গালি যদি বন্ধ না করে, তাদের কপালে যে রাজনৈতিক একটা সূর্যোদয়ের ভাব দেখা দিয়েছিল যে তারা রাজনীতিতে প্রবেশ করবে, সেই প্রবেশ বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব এম রশিদুজ্জামান।